নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প রাতের প্রহরী। লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়। এই কাহিনী অমিয়া মাসির কাছে শোনা। তবে অমিয়া মাসি হলফ করে বলেছেন এ কাহিনীতে একটুও ভেজাল নেই, প্রতিটি বর্ণ সত্য। তার জবানিতেই বলি, জানো, শরীরটা বছর দুয়েক আগে খুব খারাপ হয়ে পড়েছিল। যা খাই কিছু হজম হয় না, পেটে অসহ্য ব্যথা, চোখে অন্ধকার দেখি। ডাক্তার বললেন কলকাতা ছাড়তে হবে। এ শহর ব্যাধির ডিপো, এখানে থাকলে শরীর সারবে না। ঠিক হলো কোনো স্বাস্থ্যকর জায়গায় গিয়ে মাস দুয়েক কাটিয়ে আসব। ঘাটশিলা, মধুপুর, গিরিডি, দেওঘর কোনো জায়গায় তোমার মেশোর পছন্দ নয়। জানো তো কি খুঁতখুঁতে মানুষ। বললেন ওসব বড় ফাঁকা জায়গা, নিরাপদ নয়। ভাবতে ভাবতে ঠিক হলো লখনৌ। সেখানে আমার দাদা শ্বশুরের একটি বাড়ি ছিল, বহু পুরানো বাড়ি। উনি শখ করে তৈরি করেছিলেন যখন লখনৌতে চাকরি করতেন। সে বাড়ির যে কি অবস্থা তাও জানি না। সেখানেই যাওয়া হলো। চারবাগ, আমিনাবাদ জিজ্ঞাসা করে বাড়ির পাত্তা মিলল। চক থেকে বেশ দূরে, আশেপাশে মুসলমান বস্তি, ছাগল মুরগির পাল ঘুরছে একতলা বাড়ি। যতটা জরাজীর্ণ হবে ভেবেছিলাম অবস্থা ততটা খারাপ নয়। আগেকার দিনে মজবুত মশলার গাঁথনি। যখন বাড়ির মধ্যে ঢুকলাম তখন বিকাল। রোদ ঝলমল করছে। দুটো ঘর, বাথরুম, এক ফালি রান্নাঘর। বাইরে বের হয়ে হোটেলে খাওয়া সেরে নিলাম। তারপর এদিক ওদিক ঘুরে যখন বাড়ি ফিরলাম তখন প্রায় 8টা। তালা খুলে ঢুকতে গিয়েই দাঁড়িয়ে পড়লাম। সেলাম সাহাব। মুখ ফিরিয়ে দেখলাম দরজার বাইরে একজন, পরনে কালো কুর্তা আর পাজামা, মাথায় কালো টুপি বাঁকা করে বসানো। তোমার মেসো জিজ্ঞাসা করলে, কৌন? আপকা গোলাম হুজুর। বাতি জেলে লোকটাকে ভেতরে ডাকা হলো। দীর্ঘ চেহারা, কোটরাগত দুটি চোখ, কিন্তু নিষ্প্রভ নয়, জল জল করছে। মুখের কোথাও যেন মাংস নেই, বোঝা গেল অর্ধাহারে এমন চেহারা হয়েছে। কি চাই? আপনারা নতুন এসেছেন, কিছুদিন থাকবেন এখানে। সেই রকমই ইচ্ছা আছে। এ আমার দাদুর বাড়ি, বহুদিন আসা হয়নি। লোকটা নিচু হয়ে কুর্নিশ করল। নিশ্চয়ই থাকবেন সাহাব, আলবাত থাকবেন। যে কদিন থাকবেন গোলাম পাহারা দেবে। হাজার হোক আপনাদের পক্ষে বিদেশ বিভুঁই। ভালোই হলো, একটা পাহারাদার থাকলে আমরা নিশ্চিন্ত। বিদেশে যখন এসেছি চুপচাপ বাড়িতে তো আর বসে থাকবো না, ঘুরে ঘুরে বেড়াবো। তোমার নাম কি? বান্দার নাম আব্দুল রিজভী। তোমাকে কেউ চেনে এখানে? লোকটার দুটো চোখ দপদপ করে জ্বলে উঠল। দেখবেন হুজুর, এই দেখুন। আধময়লা কুর্তার মধ্যে থেকে আব্দুল প্রায় শতচ্ছিন্ন গোটা কয়েক কাগজ বের করলো। কাগজগুলো হলদে হয়ে গেছে। গোটা তিনেক অভিজ্ঞানপত্র, বড় বড় লোকের লেখা। ফৈজাবাদের জমিদার, অযোধ্যার নবাবের ভাইপো, গোন্ডার রহিম, সবাই লিখেছে আব্দুল রিজভীর মতো বিশ্বাসী, কর্তব্যপরায়ণ, সৎ লোক দুর্লভ। ঠিক আছে, তোমাকে রাখবো। কত দিতে হবে বলো? আমি একলা মানুষ, খোদাবান্ধ, যা দেবেন তাতেই রাজি। আব্দুল রয়ে গেল। দিন তিনে খুব ভালোভাবে কাটলো। বেরিয়ে যখনই ফিরলাম দেখতাম সদর দরজার পাশে আব্দুল খাড়া হয়ে দাঁড়িয়ে, সজাগ প্রহরী। আমাদের দেখলে কপালে হাত ঠুকে সেলাম করত। মাঝরাতে ঘুম ভেঙে গেলে শুনতে পেতাম খটখট জুতোর শব্দ। বাইরে আব্দুল পাহারা দিচ্ছে। কিন্তু 3 দিন পর রাত্রে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি, হঠাৎ মনে হলো
আমার খাটটা যেন নড়ে উঠল। চমকে খাটের উপরে উঠে বসলাম। ভাবলাম নির্ঘাত ভূমিকম্প। বাড়িতে বিজুলি বাতি ছিল না, হ্যারিকেন ব্যবহার করতাম। আলো জ্বললে তোমার মেসোর আবার ঘুম হয় না বলে শোবার আগে হ্যারিকেন নিভিয়ে দিতাম। কিন্তু মাথার বালিশের নিচে টর্চ থাকতো। তাড়াতাড়ি টর্চ জ্বাললাম। দেখলাম তোমার মেসোর খাট ঠিক জায়গাতেই রয়েছে, আমার খাটটা হাত 10 সরে এসেছে। ভূমিকম্পে তো এমন হবার কথা নয়। গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। কোনো রকমে চাপা গলায় তোমার মেসোকে ডাকলাম। বার কয়েক ডাকার পর তোমার মেসো উঠে বসলো। কি হলো? কি হয়েছে বলতে হলো না, খাটের অবস্থান দেখেই সবই বুঝতে পারলো। ওখানে গেলে কি করে? তাই তো ভাবছি, কে যেন আমার খাটটা সরিয়ে নিয়ে এলো। তোমার মেসো ভ্রু কুঁচকে কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, বুঝতে পেরেছি। তোমার রোগ তো একটা নয়। ঘুমিয়ে কথা বলো। ঘুমোতে ঘুমোতে শিবপুরের বাড়িতে একবার বারান্দা পর্যন্ত হেঁটে চলে গিয়েছিলে, মনে আছে? সেই রকম খাটটা ধরেই হয়তো হাঁটতে শুরু করেছো। দাঁড়াও, খাটটা ঠিক জায়গায় সরিয়ে দিই। তোমার মেসো খাট থেকে নামবার সঙ্গে সঙ্গে আশ্চর্য কাণ্ড ঘটল। আমি আমার খাটের উপর বসে সরসর করে খাটটা সরে পুরনো জায়গায় চলে গেল। ভয়ে হাত কেঁপে টর্চটা নিভে গিয়েছিল। অন্ধকারে শুধু আমার আর্তকণ্ঠ শোনা গেল। তোমার মেসো উঠে হ্যারিকেন জ্বালালো। তারপর সারাটা রাত দুজনে চুপচাপ বসে। একবার তোমার মেসো দরজা খুলে বাইরে গিয়ে ডাকলো, আব্দুল, হুজুর। উত্তরের সঙ্গে সঙ্গে আব্দুল এসে সামনে দাঁড়িয়েছিল। ফরমাইয়ে সাহাব। কিন্তু ব্যাপারটা এমন অলৌকিক, অবিশ্বাস্য যে কাউকে বলাও যায় না। যাকে বলবো সেই ভাববে আমাদের মাথায় দোষ আছে, তাই চুপচাপ রইলাম। আমাদের দুজনে কেউই ভূতে বিশ্বাস করতাম না। চিরকাল দুজনে শহরের মানুষ, ভূতের কথা গল্পে পড়েছি, কিন্তু এমন অভিজ্ঞতা কখনো হয়নি। রাতের ব্যাপারটা আমাদের দুজনকেই রীতিমতো অবাক করেছিল। আবার সরে আসতে দেখে কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। দিন 15 নির্বিবাদে কাটলো, কোনো উপদ্রব নয়। এক সময় আমার নিজেরই মনে হলো সব ব্যাপারটাই হয়তো মনের ভুল। সিনেমা থেকে ফিরতে সেদিন একটু রাত হয়েছিল। খাওয়া দাওয়া সেরে শুতে প্রায় 12টা হলো। শীত পড়তে শুরু হয়েছে। লখনৌতে শীতের প্রকোপ একটু বেশি। সব জানালাগুলো সন্ধ্যা রাত থেকে বন্ধ করে দিয়েছিলাম। হঠাৎ মাঝরাতে খটখট সব জানালাগুলো খুলে গেল। কনকনে ঠান্ডা হাওয়া ঝলক হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। বন্ধ করার দোষ হলে একটা জানালা খুলে যাওয়া সম্ভব, কিন্তু এইভাবে একসঙ্গে শোবার ঘরের 4টে জানালা খুলে যায় কি করে? তোমার মেসো খাটের উপর উঠে বসলো। উঠেই আমাকে ধমক, জানলাগুলো কি ভালো করে বন্ধ করতে পারো না মাঝরাতে? আচ্ছা ঝামেলা। তোমার মেসো উঠে সব জানালাগুলো টেনে বন্ধ করে দিল। মিনিট 5। তোমার মেসো এসে খাটে শোয়া মাত্র আবার খটখট করে জানলাগুলো খুলে গেল। 12 এরকম হওয়ার পর দুজনেই একটু ভয় পেয়ে গেলাম। দরকার নেই বাপু, শরীর সারিয়ে এই ভুতুরে বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো। কথাটা হঠাৎ আমার মনে হলো, বললাম, আব্দুলকে একবার ডাকলে হয় না? আব্দুল? আব্দুল কি করবে? আরে আমরা যখন ঠিকমতো জানলাগুলো বন্ধ করতে পারছি না, তখন ওকে দিয়ে একবার চেষ্টা করো। কথাটা বোধহয় তোমার মেসোর মনে লাগলো। দরজাটা খুলে ডাকলো, আব্দুল। সঙ্গে সঙ্গে উত্তর এলো, হুজুর। আশ্চর্য মনে হয়, আব্দুল মানুষ না যন্ত্র। আব্দুল দরজায় এসে দাঁড়ালো। জানলাগুলো কিছুতেই বন্ধ করতে পারছি না, একবার দেখো তো। আমি টর্চটা জ্বালিয়ে আব্দুলের মুখের উপর রেখেছিলাম। মনে হলো আব্দুলের দুটো চোখ জ্বলে উঠল। জি হুজুর। আব্দুল একটা একটা করে সব জানলাগুলো বন্ধ করে দিল। তারপর আব্দুল আর 1 মিনিটও দাঁড়ালো না, সেলাম করে বাইরে চলে গেল। দরজা বন্ধ করে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। না, জানলাগুলো আর খুলে গেল না। তার মানে আমরা বোধহয় জানলাগুলো ঠিক মতো বন্ধ করতে পারছিলাম না। রাত্রে আর কোনো অসুবিধা হলো না। সত্যি, কত মিথ্যা কারণে আমরা ভয় পাই, কত অল্পে। পরের দিন দুপুরবেলা আব্দুলকে দেখলাম। সাধারণত দিনের বেলায় সে নিজের ডেরায় চলে যায়, পাহারা দিতে আসে সন্ধেবেলায়। কিন্তু সেদিন দুপুর বের হবার মুখে দেখলাম আব্দুল চারদিকে ঘুরছে। তোমার মেসো পোস্ট অফিসে গিয়েছিল খাম পোস্ট কার্ড কিনতে। আশেপাশে এমন কেউ নেই যাদের সঙ্গে আলাপ করতে পারি। চারদিকে বসতি। কি খুঁজছো আব্দুল? আব্দুল যেন একটু চমকে উঠল।
আমার দিকে নিষ্পলক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে বলল, একটা চিজ খুঁজছি মেম সাহেব, অনেক দিন আগে হারিয়েছিলাম, কিন্তু কোথায় হারিয়েছিলাম ঠিক মনে পড়ছে না। উত্তর দিয়েই আব্দুল আর দাঁড়ালো না, আস্তে আস্তে বস্তির দিকে এগিয়ে গেল। ইচ্ছা ছিল আব্দুলকে তার পুরনো সংসার, তার পরিবারের লোকজন সম্বন্ধে জিজ্ঞাসা করব, কিন্তু সুযোগ পেলাম না। কি খুঁজছে আব্দুল ঠিকভাবে সে কথাও বলল না, কেমন একটা দুর্বোধ্য উত্তর দিয়ে গেল। জানালাগুলো ভালোভাবে দিনের আলোয় পরীক্ষা করে দেখলাম কলকবজায় বিশেষ কোনো কারসাজি নেই, অথচ রাত্রে কেন বন্ধ করতে পারলাম না? দিনের বেলা কোনো গোলমাল নেই, কিন্তু রাত হলেই যেন গা ছমছম করে। মনে হয় আমি আর তোমার মেসো ছাড়া তৃতীয় আর এক সত্তার যেন আবির্ভাব হয়। তাকে চোখে দেখা যায় না, কিন্তু তার কার্যকলাপের মধ্য দিয়ে সে নিজেকে ধরা দেয়। এই খাট সরানো, জানালাগুলো আচমকা খুলে যাওয়া, এসব কিন্তু মোটেই স্বাভাবিক বলে মনে হয় না। তোমার মেসো ফিরে আসতে আব্দুলের জিনিস খোঁজার কথাটা বললাম, কিন্তু কথার উপর সে একেবারেই গুরুত্ব আরোপ করল না। বললেন, ওসব নিয়ে মাথা ঘামাবার কোনো মানে হয় না, হয়তো পকেট থেকে কিছু পড়ে গেছে তাই খুঁজছিল। আমি কিন্তু মনের কথাটা বলেই ফেললাম, জানো, আর এখানে ভালো লাগছে না। কেন? তোমার শরীর তো উন্নতিই হয়েছে, পেটের ব্যথাটা আর নেই, খিদেও হচ্ছে। আমি একটু চুপ করে থেকে বললাম, এ বাড়িটা আমার ভালো লাগছে না। কেন, বাড়ির কি দোষ হলো? কি দোষ তো তুমি জানো। ওসব তোমার মনের ভুল, আমি ওসব মোটেই ভাবছি না। কিন্তু কয়েকদিন পরেই ভাববার যথেষ্ট কারণ ঘটল। তোমার মেসো আর আমরা দুজনেরই সেদিন বিকেল থেকেই বৃষ্টি আরম্ভ হলো। অসময়ে বৃষ্টি, বুঝতে পারলাম এই বৃষ্টির পরই শীতের প্রচণ্ডতা বাড়বে। দুটো বিলাতি কম্বল ছিল, তাতে সে শীত আটকাবে না। মাঝরাতে ঘুম ভেঙে গেল, মনে হলো ঘরের মধ্যে খুটখুট শব্দ, কে যেন বুট পরে পায়চারি করছে একদিক থেকে আর একদিক। উঠে বসলাম, তোমার মেসো ঘুমে অচেতন। টর্চ চালিয়ে ঘরে এদিক ওদিক দেখলাম, কেউ কোথাও নেই, অথচ খুটখুট শব্দ সমানে শোনা গেল। ইঁদুরের উৎপাত কিনা কে জানে। আমাদের গড়পাড়ের বাড়িতে বিরাট সাইজের সব ইঁদুর ঘুরে বেড়াতো, সাইজে বিড়ালের চেয়েও বড়। বাথরুমে যাওয়ার দরকার, সাহস করে উঠলাম। বাথরুমের দরজা খুলে টর্চ জেলে আগে এধার ওধার দেখে নিলাম। কোণের দিকে আলো পড়তেই চিৎকার করে উঠলাম। একেবারে দেয়াল ঘেঁষে একটি নরকঙ্কাল। বললে বিশ্বাস করবে না, জীবন্ত নরকঙ্কাল। দুটো হাত প্রসারিত করে আমাকে ডাকছে। শুধু ডাকা নয়, খলখল করে হাসি, অদ্ভুত মারাত্মক হাসি। তার শব্দে শরীরের সমস্ত রক্ত পলকে যেন জমাট বেঁধে যায়। আর আমার জ্ঞান ছিল না, বাথরুমের দরজার কাছে মূর্ছিত হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হলো, দেখলাম খাটের ওপর শুয়ে আছি, সকাল হয়েছে। তোমার মেসো উদ্বিগ্ন মুখে পাশে বসে। একটু পরেই মেসো বলল, কি হয়েছিল? কি হয়েছিল বললাম। মেসো বলল, কি আশ্চর্য, কাল রাত থেকে কতবার যে আব্দুলকে ডেকেছি ডাক্তারের কাছে পাঠাবো বলে, কিন্তু সে নিখোঁজ। পাশের বস্তির এক ছোকরাকে ডাক্তার আনতে পাঠিয়েছি। একটু পরেই বাইরে মোটরের শব্দ হলো। বৃদ্ধ বাঙালি ডাক্তার ঘরে ঢুকলেন। সব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমরা আপনার দাদুকে এই জমিতে বাড়ি করতে অনেক বারণ করেছিলাম, তিনি শোনেননি। কেন? এই জমিতে কি আছে? একটা কবর ছিল, কবরের ওপর কেউ বাড়ি করে না। আপনার দাদুও ও বাড়িতে বেশি দিন টিকতে পারেননি। আরও একটা কথা, আব্দুল বলে একটা লোক পাহারা দিত, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্দুল? পুরো নাম কি? আব্দুল রিজভী। ডাক্তার নাম শুনে চমকে উঠলেন। সে কি, এখানে আব্দুল রিজভীরই তো কবর ছিল। সে মারা গেছে আজ 80 বছরের ওপর। কিন্তু সে যে অনেকগুলো সার্টিফিকেট। ডাক্তার হাসলেন। আরে তার তারিখগুলো দেখছেন, কবেকার লেখা। পরের দিনই আমরা কলকাতা ফিরে এসেছিলাম। এখনো মাঝে মাঝে ভাবি, দুটো প্রশ্নের উত্তর পাই না। ঘুরে ঘুরে কি খুঁজছিল আব্দুল রিজভী? নিজের কবর
আর সে রাতে ওভাবে বাথরুমে কঙ্কাল মূর্তি কেন দেখালো? আমাদের তাড়াবার জন্যই কি? এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।